টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিস রহমান। প্রিয় দর্শক, ইরানের যুদ্ধের পর থেকে শুরু করে বাংলাদেশের জ্বালানি খাতে একটা সংকট দেখা দিচ্ছে। প্রধানত আমরা দেখছি যে পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিচ্ছে। এইটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে অনেকেই বলছেন। বিশ্বব্যাপী জ্বালানি তেল নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, সেসব বিষয়ে একটু বিশ্লেষণ শুনবো। বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স অ্যানালিসিস এর প্রধান বিশ্লেষক শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ। একটু প্রথমে শুনতে চাই যে আমাদের যুদ্ধের পর থেকে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে, এইটা আসলে আপনি কিভাবে দেখছেন? আমাদের আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় বৈশ্বিক কোনো ডিসরাপশন হলে সেটার ইম্প্যাক্ট পড়ে ইমিডিয়েটলি। তবে এক্ষেত্রে আমরা তেলের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা খুব বেশি লজিক্যাল না, কারণ আমরা তো নিজেরাই এখানে পেট্রোল এবং অকটেন প্রডিউস করি। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে সাপ্লাই ডিসরাপশন বা এই সমস্যাটা হওয়ার কথা না। সরকার থেকে সচেতনভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এটা হয়তো তাদের ভিতরে একটা ভয় বা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এটা হয়তো বেশি কেনার চেষ্টা করছে বা একটা ভিড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই প্রবলেমটা তৈরি হয়েছে বিভিন্ন পেট্রোল পাম্পে। এই যে সরকার থেকে বলা হচ্ছে যে মানে রেশনাল বিহেভ করতে, তাহলে সংকট হবে না, কিন্তু আমরা যেটা দেখছি যে আজকে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল অকটেন নাই, যদিও আমরা জানি যে আমাদের আহ, একটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা পেট্রোল অকটেন পাই। তাহলে এই সংকটটা কি আপনি বলছেন পুরোপুরি কৃত্রিম, না আসলে বাস্তবতাও কিছুটা আছে এই জায়গা? একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছুটা সচেতন ভাবে ব্যবহারের ব্যাপারটা আছে। সরকার থেকে হয়তো কিছুটা রেশনিং করা হচ্ছে। আরেকটা জায়গা সেটা হচ্ছে 2-3 দিন আগেও আমি দেখেছি কয়েকটা মিডিয়া রিপোর্টে তারা বিভিন্ন পাম্পে কথা বলছে। সেটাতে তারা বলছে যে তারা আগে প্রতিদিন যে পরিমাণ তেল বিক্রি করতো তার চেয়ে বেশি বিক্রি করছে। এটা গত 2-3 দিন আগের ঘটনা। আর আরো একটা বিষয় দেখা গেছে, সামাজিক মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করেছে যে আমি 3 বার কিনলাম 3 জায়গা থেকে বা 2 বার কিনলাম। তো এটা একটা কাইন্ড অফ হিউম্যান টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে আছে। আতঙ্কগ্রস্ত হয়ে গেলে মানুষ এই ধরনের ইয়ে করে। তো এই মেসেজিংটা হয়তো আরেকটু ক্লিয়ার ভাবে দেয়া গেলে হয়তো লোকজন হয়তো আরেকটু রেশনাল বিহেভ করতে পারতো। তবে আমার কাছে যেটা মনে হয় যে এটা না, আমাদের যে ব্রডার কনসিকুয়েন্সেস গুলো আছে, হ্যাঁ, এই সংকট যদি দীর্ঘায়িত হয় আমাদের বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাতে ওভারঅল যে ইম্প্যাক্ট পড়বে। শর্টকাটে একটু স্বল্প মেয়াদী একটু শেষ করে আমরা দীর্ঘমেয়াদী, যে স্বল্প মেয়াদী আপনি বলছিলেন যে এটা খুব একটা বড়, বা আপনার পেট্রোল অকটেনের কথা বলছেন যে এটা Right. যদি আহ, মানুষজন ভালোভাবে বিহেভ করে এবং এটা যদি সচেতন ভাবে করে তাহলে প্রবলেমটা থাকবে না। কিন্তু হ্যাঁ, আমরা সেটা যদি থাকবে না। দেখি যে কোনো জিনিসে যদি পর্যাপ্ত সাপ্লাই এনশিওর করা যায়, তাহলে মানুষজনের যে মানে যে ধরনের বিহেভ করে, যেই ধরনের বিহেভই করুক, এই বিহেভটা কিন্তু আমরা হয়তোবা কাটিয়ে উঠতে পারতাম। আমাদের সরকার কেন ওই ধরনের সাপ্লাই ব্যবস্থাটা করতে পারছে না, যাতে মানুষজন মনে করে যে হ্যাঁ, পেট্রোল পাম্পে গেলেই আমি আসলে আমার কাঙ্ক্ষিত তেল পাবো? এটা এটা হয়তো মেসেজিং এবং প্রপার কোঅর্ডিনেশনে হয়তো কিছুটা গ্যাপ তৈরি হয়েছে, সে কারণে এটা হয়েছে। বাট এই আমাদের এই সমস্যাটা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে আমাদের কন্ডেন্সেট রিকভারি যেটা, সেটার সাথে তো আমাদের গ্লোবাল সাপ্লাই ডিসরাপশনের সম্পর্ক নাই, তাই না? তবে হ্যাঁ, আমাদের যে ক্রুড অয়েল আমদানি করি সেটার ক্ষেত্রে আমরা যদি আমদানি না করতে, সেটা রিফাইনিং এ সেখানে একটা বিষয় আছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে রিফাইনারিতেও সাফিসিয়েন্ট আগামী 15-20 দিনের মতো বোধহয় ইয়ে আছে রিফাইন করার মতো প্রোডাক্ট, সেটা আজকে শুনলাম। তো সেক্ষেত্রে এটা খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তবে এটা হয়তো গভর্নমেন্ট থেকে মেসেজ যেটা দেওয়া সেটা হয়তো আর একটু ক্লিয়ারলি এবং একটু ইয়েভাবে দিতে পারে। এখন আপনার কথা আমরা একটু দীর্ঘমেয়াদী, যে আমাদের এই জ্বালানির সংকটটা যদি বলি, এটা দীর্ঘমেয়াদী হলে বিদ্যুৎ উৎপাদন সামনে, এখন গ্রীষ্মকাল মানে গ্রীষ্মকাল একেবারেই গরমের সময়টা চলে আসছে, বিদ্যুতের চাহিদা বাড়বে, Right. বা তারপরে বিভিন্ন ধরনের এই সময় এসি চালাবে, মানুষজন চালাবে, বিদ্যুতের চাহিদা বাড়বে। সেই জায়গা থেকে জ্বালানি নির্ভর আমাদের Right. বিদ্যুৎ ব্যবস্থাপনাটা কতটা, মানে এটার সাথে নির্ভরশীল কত ওয়াট, মেগাওয়াট, এই বিষয়গুলো নিয়ে যদি একটু ধারণা দিতেন যে আসলে আচ্ছা, কি ধরনের সংকটের দিকে যাচ্ছি আমরা, না এটা সমাধানও আছে? আমি 2-3 দিন আগে দেখলাম এটা আমাদের সর্বোচ্চ চাহিদা 14,500 মেগাওয়াট হয়ে গেছে এই মার্চে, যেটা গত বছরের এই মার্চের চেয়ে বেশ বেশি, 6-7% বা 8% বেশি। এবং
টেম্পারেচার বাড়ছে এবং সেই সাথে সামার ইরিগেশন সবকিছু কোইনসাইড করায় এটা এপ্রিল মের দিকে আমাদের 18,000 মেগাওয়াট চাহিদা ক্রস করে যেতে পারে। জি তো সেক্ষেত্রে আমাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি সংকট দীর্ঘায়িত হয় তাহলে আমাদের জন্য জ্বালানি আমদানি এটা তো কঠিন হবে, এটা আপনি বুঝতে পারছেন। এবং অলরেডি গভর্নমেন্ট যথেষ্ট সাবসিডি অ্যালোকেশন করেছে এই এলএনজি আমদানির জন্য। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমাদের পুরোটাই স্পট মার্কেট থেকে আনতে হয়, অর্থাৎ গত বছর এপ্রিল মে জুন মাসে আমরা 77 বিলিয়ন কিউবিক ফিট এলএনজি আমদানি করেছি। জি এখন এবছরের এই সামার মোকাবেলা করার জন্য যদি আমরা এপ্রিল মে এবং জুন এই 3 মাসে ওই সমপরিমাণ এলএনজি স্পট মার্কেট থেকে আমদানি করি এবং তার প্রতি এমএমবিটিউর ভ্যালু যদি $20 ধরা হয়, তাহলে গভর্নমেন্টকে $1 বিলিয়ন উপরে সাবসিডি দিতে হবে। আবার যদি এটা $25 হয়, তাহলে এটা $1.44 বিলিয়ন মতো সাবসিডি দিতে হবে। কাজেই এত উচ্চ মূল্যের এলএনজি আমদানি যদি সংকট দীর্ঘায়িত হয়, তাহলে গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারবে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি বিষয় হচ্ছে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচও ড্রাস্টিক্যালি বেড়ে যাবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কয়লার দামও কিছুটা বেড়েছে। 2 দিন আগে দেখলাম ফাইন্যান্সিয়াল টাইমস এর রিপোর্টে। কাজে সবকিছু মিলিয়েই আমাদের যেটা হচ্ছে খরচ যেমন বাড়বে, সেই সাথে সাবসিডিও বাড়বে। কাজেই এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে যে সচেতনতা গভর্নমেন্ট তেলের ক্ষেত্রে করছিল, সেটা যদি আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে করে গভর্নমেন্ট, সেটা আমার মনে হয় বেশি কাজে দেবে। ফর এক্সাম্পল, এসির টেম্পারেচার যদি 24 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়িয়ে 25 ডিগ্রিতে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রতি 1 ডিগ্রির জন্য 6% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এই মেসেজটা যদি মানুষকে দেয়া হয় এবং মানুষকে সচেতনভাবে মানুষ যেন জ্বালানি সাশ্রয়ে উদ্বুদ্ধ হয়, সেটা করা। সেই সাথে অন্যান্য যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলো অপ্রয়োজনে যাতে ব্যবহার না করে, সেটা জন্য সচেতন করা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে লোডশেডিং হতে পারে, এটা প্রপারলি প্ল্যান্ড ওয়েতে লোডশেডিং গভর্নমেন্ট করতে পারে। সেটা বাসা বাড়িতে পিরিয়ডিক একটা প্রপারলি প্ল্যান্ড ওয়েতে করলো, কিন্তু ইন্ডাস্ট্রি যেন সাফার না করে, ইন্ডাস্ট্রির যেন প্রোডাকশন কন্টিনিউ রাখা যায়, সেই বিষয়টা এখানে দেখা অত্যন্ত জরুরি। আর সামনে হয়তো আবার আরো একটা বিষয় আছে যে অনেক ভর্তুকির চাপ আছে, এর মাঝখানে আইএমএফ এরও প্রেশার হয়তো আসবে সাবসিডি অ্যাড্রেস করার জন্য। বাট হয়তো গভর্নমেন্ট এটাকে ডিলে করে দিবে, কিন্তু ওভারঅল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ডিলে করলেও এখন যে পরিমাণ দাম বেড়ে যাবে ভর্তুকি, আগের ভর্তুকির চেয়ে এখনকার ভর্তুকি আরো বাড়বে। অর্থাৎ 5 টাকার উপরে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে অলরেডি খরচ বেশি হয়, সেখানে এখন এই উচ্চ মূল্যের এলএনজি তেল সবকিছু মিলে এই গ্যাপটা আরো বেড়ে যাবে। কাজেই গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি একটা প্রপার এনার্জি ট্রানজিশনের কথাই চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদে, এবং স্বল্প মেয়াদে যে সুযোগগুলো আছে, যেমন রুফটপ সোলারের মতো ইন্টারভেনশন, এগুলোকে দ্রুততার সাথে তৈরি করা। এবং আমার মনে হয় এটা সেকেন্ড কল। একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার ছিল, সেটা ফার্স্ট কল ছিল বাংলাদেশের এনার্জি ট্রানজিশনের জন্য। এটা মনে হয় সেকেন্ড ওয়েক আপ কল। আমাদের নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো দরকার, এবং নবায়নযোগ্য জ্বালানি কিন্তু আপনার প্রাকৃতিক সুরক্ষা। আন্তর্জাতিক বাজারে যদি জীবাশ্ম জ্বালানির দাম বাড়েও, কিন্তু আপনার নবায়নযোগ্য জ্বালানির উপর কিন্তু তার ইফেক্ট পড়ছে না। কাজে এটা আমাদেরকে সচেতনভাবে বাড়ানো প্রয়োজন। সেই সাথে নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়ানো এবং বিভিন্ন জায়গায় যে অপচয়গুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করা। আমার কাছে একটা জিনিস একটু জানতে চাই, এই যে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার কত ভাগ আসলে এলএনজি, কত ভাগ ডিজেল বা অন্যান্য জ্বালানি দিয়ে তৈরি হয়, সাথে এখন সোলার থেকে আসলে কত পাচ্ছি? গত অর্থ বছরের কথা যদি চিন্তা করি, আমরা 44% বিদ্যুৎ উৎপাদন করেছি গ্যাস থেকে। আর যেহেতু আমরা এলএনজি প্রায় 30% মতো আমদানি করি, এবং এলএনজিটা তো আমরা আসলে গ্রিডে মিক্স হয়ে যায়, ওটাকে রাফলি আমরা ধরতে পারি 44%, 30% ধরেন এলএনজি। জি হ্যাঁ, আর বাদ বাকি যে অংশ আছে তার ভিতরে প্রায় 11% আমরা তেল থেকে উৎপাদন করেছি। তাহলে 55% গেল, 25-26% কয়লা, এবং 20-22% হচ্ছে আমাদের, মানে রাফলি এটা হচ্ছে আমরা আমদানি করি ভারত থেকে। আর খুবই অল্প পরিমাণ আমদানি করি আমরা নেপাল থেকে। আর আমাদের নবায়নযোগ্য জ্বালানি ইনক্লুডিং হাইড্রো পাওয়ার যেটা কাপ্তাই, সেটা সহ 2% মতো এখানে কন্ট্রিবিউশন আছে নবায়নযোগ্য জ্বালানি। আর এটা যদি আমরা গ্লোবাল অ্যাভারেজ তার সাথে তুলনা করি, গ্লোবালি যে বিদ্যুৎ উৎপাদন হয় তার 32% প্রায় নবায়নযোগ্য জ্বালানি থেকে হয়, সেখানে আমাদের মাত্র 2% হয়। এই জায়গায় আমাদের আসলে কাজ করার অনেক সুযোগ আছে। সেই জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন করি, যে গত সরকার, যেটা অন্তর্বর্তী সরকার ছিল, তারা একটা রুফটপ সোলারের একটা বড় প্রকল্প নিয়েছিল,
সেটা তারা গত বছর ডিসেম্বরেই বলছিল ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? কত শতাংশ বা মানে তারা আসলে বাস্তবায়ন করতে পারলো? এই জায়গা থেকে এখনো পাচ্ছে কিনা? আর সরকারের সিস্টেমের সাথে মিটারিং এর সাথে এটা কি এখনো অ্যাডজাস্ট করে ফেলতে পারছে কিনা? কত শতাংশ হয়েছে? না দেখুন, শতাংশ হিসেবে বলা যাবে না, তবে গভর্নমেন্ট টেন্ডার কল করেছিল, সেখানে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। এখন এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রামই ছিল বলা চলে, কারণ এত অল্প সময় 3,000 মেগাওয়াট করা সেটা অত্যন্ত কঠিন, যেখানে আমরা এত বছর কাজ করেই আমরা মাত্র 1500, 1600, 1700 মেগাওয়াটের মতো আমাদের টোটাল ইনস্টল ক্যাপাসিটি। তো সেটা অত্যন্ত অ্যাম্বিশাস। সেখানে খুব বেশি অর্জন হয়েছে এটা বলা যাবে না, আর এক্স্যাক্টলি কতটুকু হয়েছে সে ধরনের ইনফরমেশনও আমরা খুব একটা দেখতে পাই না। তবে বিষয় যেটা হলো, সেটাকে রিডিজাইন করার সুযোগ আছে। এই নতুন গভর্নমেন্ট তারা এটাকে রিডিজাইন করে হয়তো আরো অ্যাম্বিশনটাকে একটু মানে ডাউনগ্রেড করতে পারে, মানে ডাউনসাইজ করতে পারে, করে সেটা হলো ধরেন 1 বছরে 1000 মেগাওয়াটের একটা রুফটপ সোলারের প্রোগ্রাম নেওয়া। অলরেডি তাদের কিছু তো অভিজ্ঞতা হয়েছে যে কোথায় কোথায় প্রবলেম আছে, তাই না? যেমন গ্রামের ছোট ছোট প্রকল্প, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, সেগুলো ওপেক্স মডেলে করা কঠিন। রাদার সরকারি অফিসের যে স্থাপনাগুলো আছে, সে নিজস্ব স্থাপনা যাদের, হ্যাঁ, সেগুলোতে বরং ওপেক্স মডেল করলে সেটা অ্যাট্রাকটিভ হবে। তো এই ধরনের জিনিসগুলো বিবেচনায় নিয়ে, প্লাস হচ্ছে এই কি স্টেক হোল্ডার যারা, হ্যাঁ, যারা ইপিসি কোম্পানি, ফাইন্যান্সিয়ার্স এবং আরো যারা আছে এক্সপার্ট, তাদের সাথে কথা বলে এই প্রোগ্রামটা গভর্নমেন্ট আবার নতুন করে রিডিজাইন করতে পারে। আমরা একটু বৈশ্বিক বাজারটা একটু জানতে চাই। এই জি। যুদ্ধের ফলে যে যে চড়া ভাব চলে আসছে জ্বালানিতে, এইটা আপনার বিশ্লেষণে কি মনে হচ্ছে? যুদ্ধ দীর্ঘায়িত হলে বা যুদ্ধ যদি এখন অল্প কিছুদিনের মধ্যে প্রশমিত হয়, সেই ক্ষেত্রে জ্বালানি তেল কি আসলে প্রাইসটা কোন লেভেলে থাকতে পারে? দুইটাকে ধরেই যদি একটু বলেন, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়ছে, আর যদি এটা কমে যায় সেই জায়গা চ্যালেঞ্জ থেকে আপাতত বের হয়ে আসতে পারছে কিনা? অ্যাকচুয়ালি আমরা তো যুদ্ধ আহ, কতদিন স্থায়ী হবে সেটা বলাটা কঠিন। যদি ধরে নেই যুদ্ধ খুব দ্রুত আহ, থেমে গেল, এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের আবার অ্যাসেস করতে হবে যেই 78 মিলিয়ন টন পার অ্যানাম সাপ্লাই দিত এই এলএনজি কাতার, তো জি। তাদের এটা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কত দ্রুত অনলাইনে আসতে পারবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধ দ্রুত থেমে গেলেও তারা যদি দ্রুত অনলাইনে না আসতে পারে, তাহলে চ্যালেঞ্জ যেটা হলো, প্রায় 18-18.5% এলএনজি সাপ্লাই যেটা, সেটা বন্ধ থাকবে বা জি। কমে যাচ্ছে। এখন এইটার আবার মেজর বায়ার হচ্ছে কিন্তু আমাদের এই আশেপাশের মানে দেশগুলো। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, একে তো উচ্চ মূল্য, তারপর আবার অন্যদের সাথে কম্পিট করা। সেক্ষেত্রে বাংলাদেশ কর্নার্ড হয়ে যেতে পারে, অর্থাৎ উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের কেনা কঠিন হয়ে যেতে পারে। ইভেন যদি যুদ্ধ খুব দীর্ঘায়িত নাও হয়, কিন্তু যদি ওই ক্যাপাসিটিটা আবার নতুন করে অনলাইন, মানে খুব দ্রুত অনলাইনে না আসে, সেটা একটা বিষয়। আর যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে তেলের প্রাইস যেটা অলরেডি তো প্রেডিক্ট করা হচ্ছে $150, এবং কেউ কেউ এক্সপেক্ট করছে যেটা আরো বেড়ে যেতে পারে। কিন্তু সেই সাথে ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে যেটা হবে, কারণ এলএনজির একটা বড় অংশ সাপ্লাই নেই, সো কোলের উপর লোকজন অনেকেই, তাই না, অনেক দেশই যাদের কোলে প্রয়োজন আছে, তারা কোলের দিকে আবার ঝুঁকবে। এবং ইনফ্যাক্ট আরেকটি বিষয় সেখানে হচ্ছে, বাংলাদেশ কেন কর্নার হবে দীর্ঘ মেয়াদে, সেটা হলো ভেরি রিসেন্টলি দেখছিলাম, সেটা ইউরোপের কোন দেশ, মানে ফ্রান্স নাকি হবে, তারা অলরেডি বলেছে যে তারা অল্প মাত্র 1 সপ্তাহের ভিতরে 3 বিলিয়ন ইউরো এক্সট্রা স্পেন্ড করেছে। আপনি বুঝতে পারছেন যে তারা যখন এই মার্কেটের এই ক্রাইসিসের কারণে যখন তারা এলএনজি কেনা বা আদার ফুয়েল কেনার উপর তাদের ইয়ে হবে, মানে তারা কেনার চেষ্টা করবে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক বেশি, সেক্ষেত্রে দাম অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত কঠিন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অলরেডি হাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম, শিপিং কস্ট, এগুলোর কারণে তো গভর্নমেন্টকে অলরেডি $28.28 পর্যন্ত কিনতে হয়েছে, পরবর্তীতে যেটা কিনেছে 20.7 পার এমএমবিটিউ পর্যন্ত কিনেছে। যদি কিছু না হয়, এখন যদি নর্মালাইজ হয়েও যায়, কিন্তু এলএনজির সেই ক্যাপাসিটি যদি অনলাইনে না আসে, স্টিল যদি $20 বাংলাদেশকে কিনতে হয়, জি। তারপরেও বাংলাদেশের জন্য এটা হিউজ বার্ডেন। তাহলে ওভারঅল যদি একটু সাম আপ করতে চাই, যে আসলে বাংলাদেশের এই 2026 সালের সামনে গরম মৌসুম সব মিলে
বেশ ভোগান্তিতেই যাবে কি মনে হচ্ছে আপনার, না এটার একটা সলিউশনও দেখছেন যদি আমরা এটাকে কাজে লাগিয়ে বা রিনিউয়েবল এনার্জির দিকে একটু মনোযোগ দেই, আগামীর দিনগুলো একটু ভালো যাওয়ার সুযোগ তৈরি হবে? এটা আগামী দিন ভালো করার জন্য আমাদের একটা প্রস্তুতির সময় নেওয়ার জন্য মানে একটা সুযোগ তৈরি করে দিয়েছে আরো একবার। সেটা আমাদেরকে নিতে হবে, কিন্তু আমাদের শর্ট টার্মে আমাদের সাফার করতে হবে, এটা বাস্তব, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই ক্ষেত্রে যেটা আগেও বললাম যে লোডশেডিং যদি হয়ও সেটা প্ল্যান্ড ওয়েতে করা এবং লোকজনকে সচেতনভাবে জ্বালানি সাশ্রয় উদ্বুদ্ধ করা, এটা ইমিডিয়েট টার্মে করা প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যদি এই সাফারিং গুলাকে একটু কমাতে হয় আগামী 1-2 বছরের ভিতরে, গভর্নমেন্টকে, আমি এই শুধু এই ক্রাইসিস সেটা বলছি না, কারণ হচ্ছে যে আমাদের তো নর্মাল সময়েও 2-3 হাজার মেগাওয়াট যদি পাওয়ার ডিমান্ড বেড়ে যায় তখন লোডশেডিং করতে হয়। কিন্তু এই ব্যবস্থাটাকে যদি আমরা একটু বেটার করতে চাই, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে তো সময় লাগবে, এটা যদি একটু ইমপ্রুভও করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় যে লস গুলো আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য প্রজেক্ট নিতে হবে, এবং গভর্নমেন্টকে আসলে যেমন ধর গ্যাস সেক্টরের যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস আছে সেগুলো দ্রুততার সাথে কমানোর জন্য প্রজেক্ট নেওয়া, এই কাজগুলো করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ।